আওয়ামী লীগ নেতা এখন জামাতের সভাপতি। আরও জানিয়ে দেব শেখ হাসিনা কি ভারতের নাগরিকত্ব নিয়েছেন কিনা। টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু, নিখোঁজ আরও 3 জন। সর্বশেষ জানিয়ে দেব ঢাকার সঙ্গে সুসম্পর্কের কেন গুরুত্ব দিচ্ছে বেইজিং। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কুমিল্লার তিতাস উপজেলায় আবু হানিফ নামের এক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই ওয়ার্ডের জামাতের সভাপতি হয়েছেন। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা যায় শনিবার ওই ওয়ার্ডের জামাতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনের জন্য 56 পোস্টের আবু হানিফের নাম এবং জামাতের পদবি লেখা থাকায় বিষয়টি প্রকাশ্যে আসে। পরে বিষয়টি স্বীকার করেন আবু হানিফ। স্থানীয় সূত্র জানিয়েছে, গত 15 বছর তিতাস উপজেলার 9টি ইউনিয়নে জামাত ইসলামের কোনো ওয়ার্ড কমিটি ছিল না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর জামাত উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতে কমিটি গঠন করা শুরু করে। আবু হানিফ তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের 4 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর তাকে জামাতে ইসলামী সভাপতি করা হয়। আগে থেকে জামাতের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করে ইউপি সদস্য আবু হানিফ গণমাধ্যমকে বলেন, শাহাবৃদ্ধি সাকুরা কিন্ডারগার্টেনে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের সভায় আগের ওয়ার্ড সেক্রেটারি উপস্থিত না থাকায় আমার নাম ঘোষণা করা হয়। আমি মানা করেছিলাম, কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও জোর করে আমাকে সাধারণ সম্পাদক করে দলটির নেতারা। পরে নির্বাচনী এলাকায় উন্নয়ন কাজের জন্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়েছি। দলটির সাংগঠনিক নেতারা পলাতক থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারেনি, তবে সেটা শিগগিরই দেব। এখন আমি জামাতে ইসলামী ওয়ার্ড সভাপতি নির্বাচিত হয়েছি। তিতাস উপজেলা জামাতে আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ বলেন, যৌক্তিক কারণেই আবু হানিফকে জামাতের ওয়ার্ড সভাপতি করা হয়েছে। কুমিল্লা উত্তর জেলা জামাতের আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, আবু হানিফ মেম্বার হওয়ার 10 বছর আগে জামাতের রাজনীতির সঙ্গে জড়িত। ইউপি সদস্য হওয়ার পর জোর করে তাকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানো হয়েছে। মূলত তিনি আমাদের সক্রিয় কর্মী ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব পেয়েছেন কি না সে বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। রফিকুল আলম বলেন, শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না সে তথ্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই। এছাড়া তিনি কোন স্ট্যাটাসে আছেন সেটা ভারত সরকারের বিবেচনাধীন বিষয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে হয়েছে। কোনো মন্ত্রণালয় ও সংস্থা পর্যালোচনা অনুভব করতে পারে। ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে তার সব চুক্তি প্রকাশিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে, এগুলো পাবলিক ডোমেন। ভারতের সঙ্গে কোনো গোপন চুক্তি আছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সেটা আমার জানা নেই। কান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক শিশু নিহত হয়েছে। তাৎক্ষণিক শিশুটির পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার রাত 11টার দিকে মৌচনি 26 নম্বর ক্যাম্পে এই দুর্ঘটনা ঘটে। পরে রাত 12টার দিকে ফায়ার সার্ভিসের 2 ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে 5 জন আহত এবং 3 জন নিখোঁজের খবর পাওয়া যায়। আশ্রয় শিবির পুড়ে ঘরহারা হয়েছেন অনেকেই। নয়াপাড়া মোচনে 26 নম্বর ক্যাম্পের মাজিদ বদরুল ইসলাম বলেন, হঠাৎ করে বৃহস্পতিবার রাত 11টার দিকে ক্যাম্পের জি ব্লকে আগুন লাগে। তখন আমরা আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি ঘরের ভেতরে একটি শিশু পুড়ে মারা যায়। ক্যাম্প থেকে 3 জন নিখোঁজ হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের বর্ডার গার্ড অব বাংলাদেশে ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহযোগিতায় পার্শ্ববর্তী রোহিঙ্গা শিবিরগুলোর মসজিদ, মাদ্রাসা ও স্কুল সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে আশ্রয় দেওয়া হয়েছে। টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা মুকুল কুমার নাথ বলেন, আগুন নিয়ন্ত্রণে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের 2টি ইউনিট অংশ নেয়। তবে তারা ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয় রোহিঙ্গা ও এপিবিএন সদস্যদের চেষ্টায় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসে। পুড়ে যাওয়ার শিশুর মরদেহ এপিবিএন পুলিশের হেফাজতে রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব পেয়েছেন কি না সে বিষয়ে কোনো তথ্য। যুগেও বেশি সময় ধরে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার। জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলেই মূলত বাংলাদেশ চীন বাণিজ্যিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছায়।
সেই সরকারের সঙ্গে শেষ পর্যন্ত সুসম্পর্ক বজায় ছিল চীনের। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারকেও শুরু থেকে সমর্থন দিয়ে আসছে চীন। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারেই আগ্রহী বেইজিং। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে চীন একদিকে যেমন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে আসছে, তেমনি বিএনপি, জামায়াতের ইসলামী সহ বামপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগও বাড়িয়েছে। এর অংশ হিসেবে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সাড়া দিয়ে সম্প্রতি দেশটি সফর করে এসেছেন বিএনপি, জামায়াত সহ অন্তর্বর্তী সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও। এর ধারাবাহিকতায় এবার চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে 20 জানুয়ারি 5 দিনের সফরে বেইজিং যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তার এ সফর নিয়ে গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন। বৈঠকে বাংলাদেশ ও চীন দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর পাশাপাশি যৌথভাবে বাংলাদেশ চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন নিয়েও আলোচনা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলেছেন, মূলত বাংলাদেশে চীনের বিশাল বাজার ও বিভিন্ন সেক্টরে বিপুল বিনিয়োগ, আঞ্চলিক নিরাপত্তা সহ কৌশলগত কারণে ঢাকার সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় বেইজিং। তাদের মতে ভূ রাজনৈতিক কারণে চীনের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত জায়গা। পাশাপাশি প্রায় 18 কোটি জনসংখ্যার এই দেশ চীনা রপ্তানিমুখী অর্থনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বাজার। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় $24 বিলিয়ন। 2022 ও 23 অর্থবছরে বাংলাদেশ চীনে $677 মিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করেছে এবং চীন থেকে $22.90 বিলিয়ন মূল্যের পণ্য আমদানি করেছে। চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগীও। বিশেষ করে পদ্মা সেতু সহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে চীন আর্থিক ও প্রকৌশলগত সহযোগিতা দিয়ে আসছে বাংলাদেশকে। পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রের সড়ক, সেতু সহ বাংলাদেশের বড় বড় অবকাঠামো প্রকল্পে বিপুল অঙ্কের বিনিয়োগ রয়েছে চীনের। এছাড়া সামরিক দিক থেকেও চীনের সঙ্গে বাংলাদেশের দশকের পর দশক ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে। বিশেষ করে বাংলাদেশের সামরিক বাহিনীর সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জামের বেশিরভাগই আসে চীন থেকে। প্রতিরক্ষা খাত বিষয়ক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী 2019 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশের আমদানি করা সাম্রাজ্যের 72% সরবরাহ করে চীন। শুধু সেনাবাহিনী নয়, বাংলাদেশের নৌবাহিনী বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেইজিং, যার উদাহরণ চট্টগ্রামে নির্মিত বাংলাদেশের প্রথম ও একমাত্র সাবমেরিন ঘাঁটি বিএনএস শেখ হাসিনা। সেখানে 6টি সাবমেরিনের পাশাপাশি 8টি যুদ্ধজাহাজও অবস্থান করতে পারে। এছাড়া বাংলাদেশের সামরিক ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হওয়া 2টি সাবমেরিনের সরবরাহকারী ও চীন। সাবেক রাষ্ট্রদূত এম সফিউল্লাহ মনে করেন, বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে চীন মূলত তা পর্যবেক্ষণ করছে। সরকার পরিবর্তনের পর পরবর্তীত পরিস্থিতিতে তারা বাংলাদেশের রাজনৈতিক কোনো বিষয়ে অথবা কূটনৈতিক কোনো বিষয়ে মন্তব্য করছে না, তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, বিগত দিনগুলোতে দেখা গেছে তাদের বিনিয়োগের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় যে দলগুলো রয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের সঙ্গে তারা সমানভাবে সম্পর্ক রেখেছে। তারা রাজনৈতিকভাবে কোনো একটা দলের পক্ষে থাকে না, তারা যে সরকার আছে তাদের সঙ্গেই কাজ করে। তবে ইদানিংকালে বাস্তবতার নিরিখে তারা জামায়াতের সঙ্গেও সম্পর্ক রাখতে চায় এবং তাদের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বোঝার জন্য দলটির সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছে। যে কারণে জামায়াতের একটি ডেলিগেশন